রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ। উৎসবের আনন্দ ছড়িয়ে যাবে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মাঝে। সারা দেশে ঈদ উল ফিতর উদযাপনের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। দেশে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। এস.এম. আরিফের রিপোর্ট। বৃহস্পতিবার দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে শনিবার সারা দেশে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ, উদ্দীপনার মধ্য দিয়ে এবারও ঈদ উদযাপন করবেন সবাই। ৩০ দিন সিয়াম সাধনার পর এখন ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীসহ সারা দেশে সরকারি বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে ঈদের প্রধান জামাত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন। দীর্ঘদিন পর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার কথা মাথায় রেখে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের প্রধান জামাতে নারীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। প্রায় 40,000 মুসল্লি প্রধান জামাতে অংশ নিতে পারবেন। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর জাতীয় ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। তবে উৎসবের আনন্দে কিছুটা ভাটা পড়তে পারে আবহাওয়ার পরিবর্তনে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের দিন বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চলে বৃষ্টিসহ দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে। তবে রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে এই বৃষ্টি টানা হবে না, বরং সময় সময় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকতে পারে। নামাজের সময় হবে কিনা বা নামাজের আগে হবে না পর হবে, এটা আরও কঠিন। তবে আমাদের যে অ্যানালিসিস আমরা যেটা দেখছি, আগামীকালকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং সারা দেশে বৃষ্টিপাতটা হবে। এখন এই বৃষ্টিটা যে একসঙ্গে সারা দেশে হবে এমন কিন্তু না, বা অতি ভারী বৃষ্টি হবে এটাও না, কিন্তু বৃষ্টিপাত হবে, 1-2 বৃষ্টি হবে। সেখানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে, বজ্রপাত হবে, লাইটিনিং হবে, কোথাও কোথাও দমকা ঝড় বাতাস হবে, যেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলি।
এশিয়ার অন্যতম বৃহৎ এবং দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দানগুলোর একটি দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ বড় ময়দান। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত ঘিরে সেখানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সঙ্গে বহুস্তর নিরাপত্তা, সব মিলিয়ে লাখো মুসল্লির আগমনকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে পুরো ঈদগাহ প্রাঙ্গণ। দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবের রহমান। দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে এবার ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন মৌলানা মাহফুজুর রহমান। প্রশাসন বলছে কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণ মাথায় রেখে মাঠকে নামাজ উপযোগী করে তোলার কাজ প্রায় শেষ। প্রায় 22.99 একর আয়তনের এই ঈদগাহ ময়দান দীর্ঘদিন ধরেই বড় জামাতের জন্য পরিচিত। 52 গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন ঈদগাহ মিনারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাঙ্গণ এখন দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের অন্যতম প্রধান আয়োজন স্থল হিসেবে পরিচিত। বড় জামাতের সাথে শরীক হয়ে নামাজ পড়লে নিজেকে অনেক ভালো লাগে। এই জন্য এই বরাবর এই যে দিনাজপুর বড় মাঠে নামাজ পড়ার জন্য আমরা আসি। মাঠ জুড়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, কাতারের দাগ টানা, সাউন্ড সিস্টেম স্থাপন এবং মুসল্লিদের চলাচল সহজ করতে প্রবেশ ব্যবস্থা প্রস্তুতের কাজ। আমার গাছের পাতা টাতা কিছু বাকি ছিল চুল লাইনের, ওগুলো ক্লিয়ার করতেছে। তবে আশা করা যায় আজ সাকসেসফুল হবে আর কি। বাসা এখানে আজীবন আমি নামাজ পড়ি এখানে। নিরাপত্তার দিকেও রাখা হয়েছে বিশেষ নজর। জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে মুসল্লিদের নিরাপত্তায় থাকবে বহু স্তর ব্যবস্থা। বৈরী পরিবেশ না হয়, বৃষ্টি বা ঝড় না হয়, তাহলে আমরা ইনশাল্লাহ সুন্দর মনোরম পরিবেশে এখানে ঈদ উল ফিতরের 2 রাকাত ফরজ নামাজ ইনশাল্লাহ আমরা এখানে আল্লাহর অশেষ রহমতে পড়তে সক্ষম হব। আমাদের ইতিমধ্যে স্কেলেটন দেওয়া হয়ে গেছে, আমাদের গোয়েন্দা নজরদারিও আছে। যাই হোক, সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ঈদের জামাত যেন হয় সেজন্য দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে। ঐতিহাসিকভাবে গোরে শহীদ বড় ময়দানে দেশভাগের পর থেকেই ঈদের জামাত হয়ে আসছে। পরে মাঠ সংস্কার ও মিনার নির্মাণের পর এর পরিধি ও পরিচিতি আরও বড় হয়। এখন দিনাজপুর সহ আশপাশের জেলা উপজেলা থেকেও বিপুল সংখ্যক মুসল্লি এখানে ঈদের জামাতে অংশ নিতে আসেন। আগামী ঈদ উল ফিতরের জামাত আমরা সকলে মিলে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এখানে আমরা ইনশাআল্লাহ পালন করব, নামাজ আদায় করব এবং মুসল্লিগণকে দল বলে এখানে আসার জন্য আহ্বান রেখে সব প্রস্তুতি শেষে এখন কেবল অপেক্ষা ঈদের সকাল। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা আর মিলনের বার্তা নিয়ে দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দান আবারও পরিণত হবে লাখো মুসল্লির এক মহাসমাবেশে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে একদিন আগে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা শুরু ও শেষ করার ঐতিহ্য ধরে রেখে সকাল থেকে এসব গ্রামে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে হাফিজা খানম জুথির রিপোর্ট। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার 10টি গ্রামে প্রতি বছরের মতো এবারও একদিন আগেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। সকাল 8:30 থেকে শুরু হয়ে বেলা 10টার মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হয় বোয়ালমারীর সহস্রাইল দায়রা শরীফ, রাখালতলী ও মাইটকুমরা মসজিদে। স্থানীয়রা জানান এটি কোনো নতুন ঘটনা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরেই চলে আসা একটি ধর্মীয় রীতি। চাঁদপুরের মতলবে সৌদি আরবের সাথে মিল রেখে 18টি গ্রামের একাংশের মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। বিশৃঙ্খলা এড়াতে ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে প্রতিটি ঈদগাহে ও মসজিদ সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের 10টি গ্রামে শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারাঘড়িয়া, হাটাটিয়া, সরসাই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা সহ 10টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদ উল ফিতর উদযাপন করেন। সকাল 7:30টায় উপজেলায় খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সাথে মিল রেখে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নে আবদুল্লাহ নগর গ্রামে, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবারে আলিয়া জাহাগিরিয়া অনুসারীরা প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন।
সৌদি আরবের সাথে মিল রেখে গাইবান্ধার সাদুল্লাপুরের বুজরুক রসুলপুর গ্রামে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন করেছেন গ্রামবাসী। সকালে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামের পূর্বপাড়া মুসলিম উলুম জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়। সৌদি আরবের সাথে মিল রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন। প্রায় 200 বছর ধরে বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপর নির্ভর করে এই দরবারের অনুসারীরা ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন। দরবার সূত্র জানায়, খানকা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন বর্তমান সাজ্জাদানশীল ডক্টর মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান। আগাম ঈদ উদযাপনকে ঘিরে এসব গ্রামে ছিল আনন্দঘন পরিবেশ। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। অনেকেই পরিবার পরিজনের সঙ্গে দিনটি উদযাপন করেন উৎসবের আমেজে। হাফিজা খানম জুথি, মাই টিভি। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতির মধ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। কাতারে নিরাপত্তাজনিত কারণে ঈদ উল ফিতরের নামাজ আজ খোলা ময়দানের বদলে মসজিদের ভেতরে সীমিতভাবে অনুষ্ঠিত হয়। যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংযুক্ত আরব আমিরাতেও একই ব্যবস্থা ছিল। মুসল্লিদের শৃঙ্খলা, সময়মতো উপস্থিতি ও নিরাপত্তা বিধি মানতে বলা হয়। সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। শনিবার পবিত্র ঈদ উল ফিতর। এরই মধ্যে সারা দেশে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে ঈদ উল ফিতর উপলক্ষে দামপাড়া জমিয়তুল ফালা মসজিদ ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। দ্বিতীয় জামাত হবে 8:45 20 থেকে 25 হাজার মুসল্লির জন্য প্যান্ডেল, ট্রিপল, পাখা ও মাইকের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় সিসিটিভি, র্যাবের ডগ স্কোয়াড সহ কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সকাল 8:30 এবং নগরীর আরও 9 স্থানে সকাল 9টায় জামাত অনুষ্ঠিত হবে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হল জুম্মাতুল বিদা। দিনটি মুসলিম উম্মার কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন। এই দিনটির মাধ্যমে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। রমজান মাসের রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাতের সঙ্গে জড়িত এই দিনটি তাই মুসলিমদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়। প্রতি বছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা, রহমত ও বরকতের জন্য দোয়া করেন। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে বাস, লঞ্চ, টার্মিনাল এবং রেল স্টেশনে। মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যাও বেড়েছে বহুগুণ। আজ সকাল পর্যন্ত দেশের 4টি মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের কোনো খবর পাওয়া যায়নি। অধিকাংশ ট্রেনই সময় মেনে ছেড়ে যাচ্ছে। লঞ্চেও সেভাবে ভোগান্তি হচ্ছে না। দর্শক, নারীর টানে লাখো মানুষ গ্রামে ফেরায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, রাত পোহালে তো ঈদ, তো এই মুহূর্তে নগরীর অবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে যে মাই টিভির অগণন দর্শক শ্রোতা আছে দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে রাত পোহালে ঈদের দিন ঠিক আছে, কিন্তু মূলত আপনি জানেন যে ঠিক শেষ রোজার মানে ইফতারের পরপরই যখন চাঁদ দেখা হয়ে যায়, তারপর থেকে কিন্তু আসলে ঈদের উৎসব শুরু হয়ে যায়। সেই অর্থে কিন্তু এখন থেকে উৎসবের যে ইমেজ বা আমেজ সেটি বিরাজ করছে নগরীর। এই মুহূর্তে আমি অন্যতম যে একদিক থেকে হচ্ছে জনবহুল জ্যাম জট, পরিবহন জট এবং মানুষের জট, সেই জটের যে অন্যতম জায়গা সেটি কিন্তু ফার্মগেট থাকে। সেই ফার্মগেটে দাঁড়িয়ে আছি। ঠিক ফার্মগেটের এই চিত্র দেখলেই বোঝা যায় যে নগর ছেড়েছে কত মানুষ। নারীর টানে যে বাড়ি ফিরেছে সেটি আমাদের ক্যামেরায় যে মমিন হোসেন আছেন তিনি যদি দেখান তাহলে কিন্তু দেখতে পারেন যে ফার্মগেটের চিত্র হচ্ছে এটি। হয়তো ঢাকায় যারা থাকছেন তাদের কিছু পরিবহন, তাদের কিছু গাড়ি মাঝে সাঝে আসছে, হুশ করে চলে যাচ্ছে, কিন্তু গণপরিবহনের কিন্তু বলা যায় খুব একটা অস্তিত্ব নেই। যাও আছে তাও কিন্তু আসলে
ফাঁকা মানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টাও দাঁড়িয়ে আমরা থাকতে দেখেছি। ডান পাশে আমরা দেখেছি যেমন ট্রাস্ট নামের একটি বাস, সেটিকে আমরা আসার পর থেকে প্রায় 30-40 মিনিট যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমরা কিন্তু এখানে ঠিক যে মার্কেটগুলো, যে বিপণীগুলো দেখেছি, সেই বিপণীগুলো কিন্তু অধিকাংশ বন্ধ। পোশাকের কিংবা এই যে পাদুকার মানে জুতার যে দোকানগুলো রয়েছে সেগুলো 2-4টা খোলা রয়েছে, কিন্তু তেমন একটি কিন্তু ক্রেতা নেই। কারণ আপনি জানেন যে আসলে ঈদ শুরু হয়ে যায়, মূলত সবাই মনে করেন যে ঈদটি আসলে কবে হবে, সেটি কি 29 রমজানের 30 তারিখ পর ঈদ হবে কি না, আরেকটি রমজান পাবে কি না সেটি নিশ্চিত কিন্তু বলতে পারছে না। সুতরাং সেই সেটি ভেবেই কিন্তু আসলে সবাই 29টি রোজা হবে এটি কিন্তু মনে করেই সবাই কিন্তু মার্কেট করে ফেলে। আইনশৃঙ্খলার যে বিষয় আমরা দেখেছি সেটি হচ্ছে, আপনারা জানেন আমরা পুলিশ এবং র্যাবের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে কয়েক স্তরের নিরাপত্তা আসলে নেওয়া হয়েছে এই নগরীকে নিরাপদ রাখার জন্যে। সেক্ষেত্রে সেই নিরাপদ রাখার জন্য প্রত্যেক সময় সবসময় আমরা দেখি যে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, বিশেষ করে গ্রিল কাটা কিংবা কোনো দুর্ঘটনা ঘটে, যারা বাড়িতে চলে যায় তাদের অনেক জায়গায় চুরি হওয়ার একটি সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আগেই কিন্তু ডিএমপি নগরবাসীকে আসলে সাবধান করেছে, সচেতন করেছেন যে যেন তারা সচেতন থাকেন, তাদের লক ভালো করে আটকে দিচ্ছেন। আমরা এখানে আসার পরে আসলে যেটি দেখেছি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু হয়তোবা এখনও নগরীতে যারা রয়েছেন তারা কিন্তু শেষ সময়ের কেনাকাটা করছেন। তারা আবার কেউ কেউ আজকে সন্ধ্যায় বা বিকেলে নগর ছেড়েছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে বাস কাউন্টার, গণপরিবহন কিংবা লঞ্চ ঘাট, সেখানটায় কিন্তু আমরা দেখেছি মোটামুটি স্বস্তিতেই কিন্তু ফিরে যাচ্ছে। আপনি যদি এই বাসটির দিকেও তাকান তাহলেও কিন্তু দেখেন যে এই সময় এই বাসগুলো কিন্তু একদম যাত্রীপূর্ণ থাকে। সেই হিসাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক সিটি কিন্তু খালি আছে। শেষ সময়ে তারা হয়তো নগরীতে কর্মব্যস্ত মানুষ, সেই কর্মব্যস্ত মানুষরা কিন্তু তাদের হয়তো নিরে ফিরে যাচ্ছেন। নানাবিধ কারণে এখনও যারা নগরীতে রয়ে গেছেন তারা প্রত্যাশা করছেন যে সব কিছু মিলে এই নগরীতেও যারা রয়েছেন তারাও নিরাপদ একটি ঈদ উৎসবের মেতে উঠবেন, এবং যারা নগরী ছেড়ে গেছেন তারাও নিরাপদে আবার এই নগরীতে ফিরে আসবে তাদের যে স্থান রয়েছে সেই কর্মস্থানে। তো আবারও আপনার মাধ্যমে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এই ছিল এখানকার সংবাদ। আমরা আবার পরবর্তী সংবাদে নিশ্চয়ই বিস্তারিত তুলে ধরব। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফার্মগেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত, জানাচ্ছিলেন এই মুহূর্তের ফাঁকা নগরীর অবস্থা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদ যাত্রায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। শেষ মুহূর্তে ঈদের আগের দিন বাড়ি ফেরা মানুষের ঢল ও গাড়ির বাড়তি চাপ খুব একটা চোখে পড়েনি। তবে যাত্রী ওঠানামা এবং উল্টা পথে অটোরিকশা চলাচল করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তবে মহাসড়কের অন্য অংশ দিয়ে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। দর্শক, এই মুহূর্তে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ঈদ যাত্রার শেষ দিকে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। জি উপমা, আপনি জানেন যে আর কিছু কয়েক ঘন্টা পরেই কিন্তু আসলে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, এবং এই ঈদকে কেন্দ্র করে যারা নারীর টানে বাড়িতে ফিরছিলেন তারা কিন্তু আসলে আমরা দেখেছি যে সাভার থেকে গতকাল বেশিরভাগ মানুষ চলে গিয়েছে। এবং আমি যদি বলি যে আমাদের সাভারের উপর দিয়ে আসলে দুটি মহাসড়কের আর কি অবস্থান। একটি হচ্ছে ঢাকা আরিচা, যে মহাসড়ক দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষজন তাদের বাড়িতে যায়। আরেকটি হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়ক, যেই মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের মানুষ তাদের বাড়িতে যায়। আমি যদি একটু আপনাদের মহাসড়কের বর্তমান পরিস্থিতি একটু দেখাতে চাই। মহাসড়কে এখন কোনো যানবাহনের চাপ একদমই নাই বললেই চলে। এদিকে আমরা দেখেছি গতকাল থেকে মহাসড়ক একদম
ফাঁকা অবস্থায় আছে, যেটি বলা চলে যে স্বাভাবিক দিনে যেই চাপ থাকে সেই চাপও কিন্তু আমরা লক্ষ্য করছি না। এক প্রকার এই ফাঁকা মহাসড়কে কিন্তু আমরা দেখেছি যে গতকাল থেকে যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু এক প্রকার স্বস্তির সাথে বাড়িতে ফিরছেন। এছাড়া আমরা মহাসড়কের চাপ দেখেছি কিন্তু আসলে গত 18 তারিখ অর্থাৎ গত পরশুদিন মহাসড়কে প্রচুর চাপ ছিল। এই 18 তারিখে যেহেতু সাভার একটি শিল্পাঞ্চল, কলকারখানাগুলো কিন্তু 18 তারিখে শতভাগ ছুটি দিয়ে দেয় এবং এই শতভাগ ছুটির পর থেকে কিন্তু আমরা দেখেছি যে মহাসড়কে একটি চাপ ছিল। তারপরে কিন্তু আসলে রাত পোহানোর সাথে সাথে কিন্তু মহাসড়ক এক প্রকার ফাঁকা হয়ে যায়। এখন যে চিত্রটি আপনারা দেখছেন আসলে এটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের চিত্র। এই মহাসড়কে কিন্তু আমরা দেখেছি যে ফাঁকা রাস্তা পেয়ে কিছু কিছু যানবাহন কিন্তু বেপরোয়া গতিতেও চলছে এবং যদি বলি যে অটোরিকশার এক প্রকার দৌরাত্ম্য কিন্তু বেড়ে গিয়েছে এই ফাঁকা রাস্তা পেয়ে। এই বিষয় নিয়ে কিন্তু আমাদের সাথে সাধারণ মানুষ কিন্তু সংখ্যা প্রকাশ করেছে যে রোড অ্যাক্সিডেন্টের কিন্তু আশঙ্কা বেড়ে যাওয়ার কথা। আমরা যদি আরেকটু বলি যে ঈদকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাভারে দেখেছি ব্যাপক প্রস্তুতি নিয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও আমরা মহাসড়কে ট্রাফিক পুলিশের অবস্থান দেখেছি সচল। তো সাভার থেকে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল, যারা ছিলেন সেখানকার খবরাখবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সারা দেশে রেল যাত্রা প্রায় স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শুক্রবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, একটি বিচ্ছিন্ন সমস্যা ছাড়া বড় ধরনের কোনো ঝামেলা দেখা যায়নি। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, কিছু ট্রেনের সময়সূচি সামান্য বিলম্বিত হলেও তা দ্রুত স্বাভাবিক করা হচ্ছে। পাশাপাশি টিকিট কালোবাজারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের অভিব্যক্তি মোটামুটি ভালো ছিল, কিন্তু কানেক্টিং ট্রেনগুলিতে তারা কিছু তাদের দেরি হয়েছে, সেই জায়গায় তাদের অভিযোগ ছিল এবং এই কারণেই আমি আসার পর যে জিনিসটি তাদের অভিযোগ যে তারা অনেকে ময়মনসিংহ জামালপুর থেকে এসেছে, অনেকে সিলেট থেকে এসেছে, তারা কানেক্টিং ট্রেনগুলিতে তাদের দেরি হচ্ছে, এই ভোগান্তির কথা তারা আমাদেরকে বলছে। সাথে সাথে আমি রেল কর্তৃপক্ষের পক্ষে বলেছি যাতে এই ভোগান্তি দূর করা হয় এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। দর্শক, শেষ মুহূর্তেও নৌপথে বাড়ি ফিরছেন অনেকে, তবে প্রতিকূল আবহাওয়ায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, নৌপথে ঈদ যাত্রার পরিস্থিতি কেমন দেখছেন আর আবহাওয়া কেমন এখন জানাবেন। এই মুহূর্তে রয়েছে বরিশালের নদী বন্দর পল্টনে আমি রয়েছি। আসলে আজ কিন্তু দুপুরের পরপরই কিন্তু একেবারে বৈরী আবহাওয়া হয়েছিল, অনেকটা মেঘাচ্ছন্ন ছিল, অনেকটা বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টিপাত হয়েছিল বরিশালে। তো অনেকে ভেবেছে হয়তো নৌপথের যাত্রা বা লঞ্চ যাত্রা বাতিল হতে পারে। তবে ঈদকে কেন্দ্র করে যারা নারীর টানে বাড়ি ফিরবে সেসব মানুষ আসলে কোনোভাবেই কোনো কিছু মানতে চায়নি। আজ কিন্তু আসলে দিনের বেলা যে যাত্রা বা লঞ্চ ঢাকা থেকে আসছে তার সংখ্যা কিন্তু খুব একটা ছিল না। তবে ভোর রাতে কিন্তু প্রায় 10টি লঞ্চ এসেছিল ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে, এবং আজ কিন্তু বরিশাল থেকে মাত্র একটি, যে সুন্দরবন 12 লঞ্চটি কিন্তু ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, এবং এই লঞ্চ সহ আগামীকালকে প্রায় 4টি লঞ্চ আসবে। এছাড়াও কিন্তু লঞ্চে যারা আসবে তাদের কিন্তু সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে 10% লেস, সেই ভাড়া দিয়েই কিন্তু তারা যাত্রীগুলোকে বহন করছেন। আমার সামনে রয়েছেন সুন্দরবন 12 লঞ্চের যিনি সুপারভাইজার, একটু কথা বলে জানতে চাইবো আপনারা কি নিয়মে, সরকারি নিয়ম মানছেন কিনা 10% লেস, এবং যেভাবে যাত্রীদের আনার কথা সেভাবে আনছেন কিনা এখন পর্যন্ত বরিশাল ঘাটে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এবছর আমাদের সরকার নির্ধারিত যে ভাড়া ছিল সে ভাড়া থেকে আমাদের মালিক সমিতি প্লাস এবং পিএডব্লিউটি যৌথ মানে আলোচনা সাপেক্ষে 10% ভাড়া কমিয়ে নিচ্ছে। সেই 10% ভাড়া কনসেশন করে আমরা ভাড়া নিচ্ছি। তাতে আমাদের ঢাকা বরিশাল আগে ভাড়া ছিল 480 টাকা, 10% কমিশনে এখন ভাড়া হচ্ছে 363 টাকা, আমরা নিচ্ছি 350 টাকা। এক্ষেত্রে প্যাসেঞ্জারের ভাড়া নিয়ে কোনো সমস্যা নাই, তাদের নির্বিঘ্নে সেটা
মেনে নিয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে তারা গ্রহণ করেছে। ধন্যবাদ। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে আসলে সরকার নির্ধারিত ভাড়া অনুসারে নিচ্ছে। পাশাপাশি আইটি তথ্য দিয়ে রাখছে বরিশালের আনসার, নৌ পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ সহ র্যাবের অসংখ্য বাহিনী কিন্তু আমরা বরিশালের টার্মিনাল কেন্দ্র এলাকায় কিন্তু দেখেছি। এই টার্মিনাল পল্টন এলাকা ঘিরে কিন্তু তারা রয়েছে যাতে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে এবং ঘরমুখো যারা রয়েছে, যারা নারী টানে বাড়ি আসবে কর্মব্যস্ত মানুষ, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যেন রাতে নিশ্চিত নিরাপত্তা থাকে সে লক্ষ্যে কিন্তু তারা কঠোর এবং শক্ত অবস্থানে রয়েছেন। সব মিলিয়ে বরিশাল ঘাট থেকে আজকে মাত্র একটি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন এবং আগামীকাল ঈদের দিন 3 থেকে 4টি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। তবে তারা ভাবছে যে খুব একটা যাত্রা হবে না, তারপরে তারা যে প্রতিদিনের যে রুট বা রোটেশন সেটা কিন্তু অব্যাহত রাখবে। সব মিলিয়ে বরিশাল এখনো শান্ত রয়েছে এবং ঘরমুখো মানুষের যে আসা যাওয়া সেটি নিরাপদ রয়েছে। আমার কাছে এই রয়েছে বরিশালের নদীবন্দর থেকে যতটুকু তথ্য ছিল। ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল, জানাচ্ছিলেন নৌপথে ঈদ যাত্রার পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত সৌদি প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ। একই সাথে সরকারের পক্ষ থেকে পরিবারকে প্রদান করা হয়েছে নগদ অর্থসহ আর্থিক অনুদানের চেক। সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের পাশাপাশি যোগ্যতা অনুযায়ী পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যুদ্ধাবস্থায় প্রবাসীদের নিরাপত্তায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবাইদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। গত 8 মার্চ সৌদি আরবের আল খারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন বাংলাদেশের মোশাররফ হোসেন। দীর্ঘ 8 বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমান মোশাররফ। পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে থেমে গেল তার নিজের জীবনেরই চাকা। ওনার কর্মরত অবস্থায় হঠাৎ করে ইরান হতে একটি মিসাইল ওনাদের ক্যাম্পে আঘাত করার অবস্থায় ওখানে 2 জন লোক নিহত হয়। তার মধ্যে মোশাররফ একজন, তার বাড়ি সখীপুর টাঙ্গাইল, আর একজন কিশোরগঞ্জে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকটাই দিশেহারা পরিবারের স্বজনেরা। ওর বাতিজার আর মার্কেট করা হয়নি, তার স্ত্রী তার বাবা মা সুখে কাতর। আমরা পরিবারগতভাবে ভেঙে পড়েছি, আমাদের উপার্জন করার মতো সেই ছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে 2 দেশের সহায়তায় মোশাররফ হোসেনের মরদেহ নিয়ে আসা হলো বাংলাদেশে। সকাল 11:15টায় লাশবাহী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ মরদেহ সংগ্রহের পর হস্তান্তর করেন তার পরিবারের কাছে। এ সময় মোশাররফ হোসেনের 2 সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেয়ার পাশাপাশি তার পরিবারের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটা আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ অবস্থায় প্রবাসীদের সহায়তায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার। বর্তমানে যুদ্ধাবস্থায় যে দেশগুলোতে আমাদের বাংলাদেশি ভাইরা বোনরা আছে তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সকল সরকারের প্রত্যেকেই কিন্তু সিভিল এভিয়েশন সকলেই কিন্তু আমরা সচেষ্ট আছি। মোশাররফ হোসেনের পরিবারের কাছে সহায়তার নগদ অর্থ ও অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান। পরে লাশবাহী গাড়িতে করে মোশাররফ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি টাঙ্গাইল শফিপুরে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর, আর ঈদ মানেই সেমাই, ফিরনি, জর্দা, পোলাও সহ ঘরে ঘরে বাহারি খাবারের আয়োজন। তাই প্রয়োজনীয় এইসব পণ্যের কেনাকাটায় শেষ মুহূর্তে সরগরম রাজধানীর বাজারগুলো। দাম, চাহিদা আর ক্রেতাদের ব্যস্ততা নিয়ে শবনম অবনীর প্রতিবেদন। ঈদের দিনের রান্নাকে ঘিরে রমজানের শেষ দিনে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। সেমাই, ঘি, চিনি, মশলার দোকানে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। লাচ্ছা, প্যাকেট সেমাই, সব ধরনের সেমাই কিনছেন ক্রেতারা। মেহমান আপ্যায়ন করার জন্য অনেক কিছু দরকার,
মানে যাবতীয় যা লাগবে ঈদে কি লাগে সবই তো না লাগবে। চিনি, সেমাই, তেলের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে পোলাও চাল, ঘি, কিশমিশ, বাদাম। অন্যদিকে খোলা ও গোটা মশলার পাশাপাশি চাহিদা বেড়েছে বিভিন্ন রকম রেডিমিক্স মশলা ও ডেজার্ট আইটেমের। ঈদের দিন বেশি চলে হলো পোলাও চাল, সেমাই, বাদাম, কিশমিশ, পাউডার দুধ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।